দেখেন আমাদের 6 নম্বর অঙ্কটা বলছে, 6 নম্বর অঙ্কটা বলছে কি, প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড অলসো ক্যালকুলেট মোড ফ্রম ইট। আমরা এই মোডের অঙ্ক একটা করছিলাম একটা অংশ থেকে, তারপরও আমরা একটু আবার দেখি আজকে 6 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক প্রায় সেম। 5 নম্বর অঙ্কটা মনে হয় আমি করে গেছিলাম। 6 নম্বরটা দেখেন, এইখানে আমার যে অঙ্কগুলা দেওয়া আছে, বলছে কিছু শর্ত দেওয়া আছে, আপনাকে অঙ্ক বের করতে হবে। আমার আগের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা সরাসরি ক্যালকুলেশন করে মান দেওয়া ছিল, আর এটা আমাকে ক্যালকুলেশন বের করে নিতে হবে, অর্থাৎ এই যে শ্রেণী ব্যবধান বের করতে হবে, বের করে আমাকে ক্যালকুলেশন করতে হবে। আগে যেমন বলছিল এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য দেখলে বোঝা যাবে। আমরা এটাকে প্রথম অবস্থায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব, পরবর্তীতে তাকে হিস্টোগ্রাম করব এবং মোড নির্ণয় করব। তাহলে এখানে রিকোয়ারমেন্ট কিন্তু একটা অংশের মধ্যে তিনটা: একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একটা ড্র হিস্টোগ্রাম, আর একটা মোড। তিনটা অংশ। আর আগের অংশে কি ছিল? ড্র হিস্টোগ্রাম অ্যান্ড মোড ফ্রম ইট ক্যালকুলেট করতে বলছিল। দুইটা অংশ ছিল। তাহলে সরাসরি আগের বার শ্রেণী ব্যবধান দেয়া ছিল, তাই আমরা সেখান থেকে সরাসরি ক্যালকুলেশন করতে পারছিলাম। কিন্তু আমাদের এখন যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্ক, এটাকে আমি প্রথম অবস্থায় কি করতে হবে? রেঞ্জ নির্ণয় করতে হবে। সেখান থেকে আমাকে সেট ক্লাস ইন্টারভেল নির্ণয় করতে হবে, অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল নির্ণয় করতে হবে, শ্রেণী ব্যবধান ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে, অর্থাৎ ট্যালি মার্কস করে সেখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বের করে পরবর্তীতে আমাকে সেখান থেকে হিস্টোগ্রাম করতে হবে, এবং হিস্টোগ্রাম করার পর সেখান থেকে আবার আমাকে মোড ক্যালকুলেশন করতে হবে। তাহলে বেশ কিছু শর্ত আমাদের এখানে এক্সট্রা আছে। তাহলে আমাদের কাছে এই যে অংশটা আছে, এটাকে যদি একটু ক্যালকুলেশন দেখতে চাই, আমাদের অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখেন 6 নম্বর অঙ্কে কি বলছে। তাহলে 6 নম্বর যে অঙ্ক আছে আমাদের কাছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের কাছে সলিউশন হাইয়েস্ট ভ্যালু দেওয়া ছিল, অর্থাৎ হেয়ার দিয়ে হাইয়েস্ট ভ্যালু এক্স এইচ সমান 45, লোয়েস্ট ভ্যালু এক্স এল সমান 5। আমরা যদি একটু দেখতে চাই আমাদের অঙ্কটা, দেখেন তো আমাদের এইখানে এই 6 নম্বরটা আমরা একটু খেয়াল করব। এখানে আমাদের সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু কত আছে, হাইয়েস্ট এবং লোয়েস্ট। দেখেন তো 5 আছে, 5-এর নিচে কিন্তু আর কিছু নাই। এরপরে 45 আছে, এই যে 45। তাহলে আমাদের 5 আর 45 এটা নিয়ে আমাকে কাজ করতে হবে, একটা হাইয়েস্ট ভ্যালু একটা লোয়েস্ট ভ্যালু। দেখেন আমাদের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যদি আমরা দেখি, এখানে হেয়ার এক্স এইস অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু 45, লোয়েস্ট ভ্যালু এক্স এল সমান 5। ক্যালকুলেশন অফ রেঞ্জ, রেঞ্জ যদি করতে চাই আমরা জানি রেঞ্জের সূত্র, উইনো রেঞ্জ সমান এক্স এইচ মাইনাস এক্স এল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, 45 মাইনাস 5 সমান 40। আমাদের রেঞ্জের মান আসলো। এই রেঞ্জ থেকে আমরা ক্যালকুলেশন করে কি শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধান যখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভেল সূত্র কি? ক্লাস ইন্টারভেল অর্থাৎ সি সমান রেঞ্জ বাই 1 + 3.322 লগ এন। তাহলে দেখেন আমাদের কাছে যে সূত্র অনুযায়ী যদি আমরা দেখতে চাই, আমাদের কাছে সকল মান কিন্তু আছে। রেঞ্জের মান কত ছিল? 40। আর এর মান 1 + 3.322 লগ এন। এন এর মান কত? আমাদের এইখানে যে অংশটা ক্যালকুলেশন আমরা করছিলাম, সেই ক্যালকুলেশনে আমার কয়টা মান দেওয়া আছে? দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা মান দেওয়া আছে 3 সারিতে, তাহলে 3×10 = 30টা আছে। এন এর মান তাহলে আমাদের কত? 30। দেখেন আমরা যখন ক্যালকুলেশন করছি 40/1 + 3.322 লগ 30, ক্যালকুলেশন করলে আসছে 6.77। আচ্ছা, এই যে 6.77 আছে, আমরা পরবর্তী লিখছি সো দা অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ 5। এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন যে কেন 5 হলো? আমাদের ওই ভ্যালুটা কি মনে আছে? ওই যে শ্রেণী ব্যবধানের যে ভ্যালুটা আমরা হ্যাঁ, 0 থেকে 7.5 পর্যন্ত হচ্ছে 5। 5, তারপরে রেঞ্জটা কত বলেন তো? মনে রাখা লাগে না সেভেন কিন্তু, 5 করে যোগ। থেকে ও 12 পয়েন্ট। 7 থেকে হ্যাঁ মনে হয় ওখানে 10। কিন্তু, হ্যাঁ ওখানে কিন্তু আপনাকে আর মনে রাখা লাগছে না, কারণ 5 করে যোগ করলে আপনার কিন্তু ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কারণে অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যাল আমাদের 5 আসছে। এখন অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভ্যাল যখন 5 আসছে, আমাদের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ছিল কত? 5, সরি 45, আর লোয়েস্ট ছিল 5। তাহলে আমাদের 5 থেকে শুরু করলেই হচ্ছে, কারণ 5 থেকে 10 পর্যন্ত নিলে আমি 5কে ওই ভ্যালুর মধ্যে পাবো। কিন্তু যদি আমাদের 3 থাকতো বা 4 থাকতো, তাহলে কিন্তু আমাকে 0 থেকে শুরু করতে হতো, অর্থাৎ 0 থেকে 5, 5 থেকে 10 এভাবে শুরু করতে হতো। তাহলে দেখেন ক্লাস, আমাদের যে ক্যালকুলেশন, অর্থাৎ আমার যে ফ্রিকোয়েন্সি টেবিল, সেই ফ্রিকোয়েন্সি টেবিলের মধ্যে আমার কাছে এখন তাহলে কি কি আছে?
ক্লাস ইন্টারভেল, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেল, ট্যালি মার্কস আর ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস ইন্টারভেল, ট্যালি মার্কস, ফ্রিকোয়েন্সি যখন আমার কাছে আছে, ক্লাস ইন্টারভেল দেখেন 5 থেকে শুরু হয়েছে, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50। আচ্ছা, তো আমাদের তো 45 পর্যন্ত ছিল, তাহলে আমি 45 পর্যন্ত এখানে থামে যাইনি কেন? কারণ আমাদের এই ভ্যালুটা 45 এর মধ্যে নাই, তাই তো? পরের অংশে আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি 45 না থেকে 44 থাকতো, তাহলে আমরা কিন্তু এই এই অংশেই থেমে যেতাম, আমরা আর কিন্তু আরেকটা করতাম না। কারো কোনো প্রশ্ন আছে এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম? না ভাইয়া। আচ্ছা। না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এবার দেখেন আমরা এর পরের অংশ যেটা আসি। এই খাদিজার কিন্তু বেশ কিছুদিন যাবত দেখছি অনলাইনে এই যুক্ত হতে বেশ সময় লাগছে। নেটওয়ার্কে মনে হয় একটু ঝামেলা করছে আপনার। ভাইয়া, ওই যে আপনার এই যেটা লিঙ্ক দেন না, ওইটার ভিতরে ঢুকতে গেলেই আমার খালি সময় লাগতেছে। না, আমি তো অনেকক্ষণ, আপনি 2বার করে রিকোয়েস্ট পাঠাইছেন, পরবর্তীতে দ্বিতীয়বার জয়েন্ট আমি অ্যাকসেপ্ট করার পরে আপনার জয়েন্ট হয়েছে, তার আগে হয় নাই প্রথমবারটায়। এবং আজ কয়েকদিন দেখছি ঠিক ম্যানেজমেন্ট এরকম অ্যাকাউন্টিং হচ্ছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসে তাড়াতাড়ি ঢুকে গেছে, কিন্তু আপনার এই লিঙ্কটাই ঢুকতে যায় আমার খালি সময় লাগতেছে। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে আমাদের কাছে এই যে অংশটা আছে, তাহলে এখানে আমরা ট্যালি মার্কস করবো। ট্যালি মার্কস যদি আমরা একটু দেখতে চাই, আমাদের কাছে যে শর্ত ছিল, শর্ত কি কি ছিল আমাদের কাছে দেখেন। একটু আমরা দেখি, আমরা এখানে 10-এর মধ্যে কয়টা আছে আমরা একটু দেখে যাই, দেখি আমাদের সাথে মেলে কিনা। 10-এর মধ্যে দেখেন তো কয়টা আছে, বের করে থাকি। 10, 10 তো আর প্রথম লাইনে যাবে না, কারণ 5 থেকে 10, 10 নাই, 10 দ্বিতীয় লাইনে। তাহলে 7, 5, 7, 5, 7, 5। তাহলে আমার প্রথম যে ফ্রিকোয়েন্সিটা আছে, প্রথম ফ্রিকোয়েন্সি কত হবে? 1, 2, 3, 4, 5, 6। এই ছয়টাই হবে, 3, 3, 6টা। দেখি আমাদের এখানে এরা কত করছে, একটু মিলাই আছি। দেখেন আমাদের এখানে এ কিন্তু 6টাই আছে, দেখছেন? 6টা আছে। তাহলে এইভাবে আমরা যদি বলি যে 45 থেকে 50-এর মধ্যে কে কে আছে, 45 থেকে 50 দেখা যাক কয়টা আছে। 45 থেকে 50 এগুলো নিয়ে তো মনে হয় খুব বেশি কারোর কোনো সমস্যা থাকার কথা না। 45 দেখেন, 45 থেকে 50, 45 থেকে 50, 45 থেকে 50, শুধু 45ই আছে। শুধু 45ই আছে। এই যে, তাহলে একে একটাই আছে, আর এটা আবার 40। তাহলে দেখেন আমরা ওই 45 থেকে 50 আমাদের দেখেন একটা ভ্যালুই আসছে। এই যে, দেখছেন 45 থেকে 50-এ একটা ভ্যালু আসছে। তাহলে আমরা এই অংশটা তো বুঝি। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন আমাদের কাছে আসছে 6, 3, 3, 6। এগুলোই কোনো ভ্যালু আসেনি, তার মানে 0, 0, 8, 3, 1। এই সবগুলো মিলে হয়েছে কত? 30। এইখানে একটা কথা বলে রাখা ভালো আপনাদের, যদি কখনো হিস্টোগ্রাম করতে বলে, গতদিন বলছিলাম কিনা জানি না, যদি কখনো হিস্টোগ্রাম করতে বলে তাহলে একটা ক্লাসের লোয়ার লিমিট আর একটা ক্লাসের আপার লিমিট দুইটাই সমান হতে হবে। তাহলে এটার দেখেন আপার লিমিট 10, এটার লোয়ার লিমিট 10। এটা আপার লিমিট লোয়ার লিমিট সবসময় সমান হতে হবে। যদি আপার লিমিট লোয়ার লিমিট সমান না হয়, এক ব্যবধান থাকে, ধরে নেন এখানে 10 আছে, এখানে 11 আছে, তাহলে এক ব্যবধান, ওকে রিয়েল ক্লাস করতে হবে। এ ধরনের অঙ্ক আছে, আমরা পরবর্তীতে দেখব। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, হিস্টোগ্রাম করতে গেলে আমার দুইটা ক্লাস, প্রথম ক্লাসের আপার লিমিট, দ্বিতীয় ক্লাসের লোয়ার লিমিট, সব জায়গায় এই দুইটা ক্লাসের লোয়ার লিমিট আপার লিমিট আমাকে সমান হতে হবে। এখন তাহলে আমরা যদি হিস্টোগ্রাম করতে চাই, গতদিন তো আমরা হিস্টোগ্রাম শিখছিলাম, তাহলে হিস্টোগ্রামের বলেন তো ভূমি অক্ষে কি নিতে হয়? ভূমি অক্ষ অর্থাৎ আনুভূমিক, এই অক্ষে কি নিতে হয়? দুইটা অক্ষ, একটা ভূমি একটা শ্রেণী লম্ব। ব্যবধান। হ্যাঁ, হ্যাঁ। ভূমি অক্ষে শ্রেণী ব্যবধান মানে 5 থেকে 10, 10 থেকে 15। হ্যাঁ। ক্লাস এইটা ইন্টারভাল। আর কি? আর লম্ব অক্ষে ফ্রিকোয়েন্সি। 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 আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলেন তো আমি কত থেকে শুরু করব? 0 থেকে। 0 থেকে শুরু করব, কারণ এখানে এক আছে, তো 0 থেকে শুরু করব। ও, আর ক্লাস ইন্টারভেল কত থেকে শুরু করব তাহলে? 5 থেকে 5 থেকে শুরু করব, কত পর্যন্ত যাব? 50। 50। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এর পরের অংশে কিভাবে আছে।
দেখেন, সেম জিনিস আমরা আগেও যা লিখছিলাম এখনো তাই লিখছি। এই যে ড্রয়িং হিস্টোগ্রাম কি বলছে, সেটিং আপ এক্স অ্যাক্সিস ক্লাস ইন্টারভেল অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অন ফ্রিকোয়েন্সি আর প্রেজেন্টেড অন গ্রাফ পেপার। গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষে আমরা কি ধরছিলাম, ক্লাস ইন্টারভেল, আর ওয়াই অক্ষে আমরা ধরছি ফ্রিকোয়েন্সি, সেটা আমরা লিখছি। দেখেন, আমাদের কাছে যে ক্যালকুলেশনটা আছে আমরা মনে হয় দেখতে পাচ্ছি সবাই। আমরা একটা গ্রাফ নিলাম। গ্রাফে আমাদের ছিল তাহলে শূন্য থেকে আমাদের যেতে হবে কত পর্যন্ত, আমাদের আছে 30 পর্যন্ত। আর আমাদের কাছে 30 পর্যন্ত আছে, আর আমাদের আরেকটা অংশ আছে কত পর্যন্ত জানি। আচ্ছা, এখানে না, আমাদের এটা এ পাশে ছিল, সরি। এই যে আমাদের তাহলে শূন্য থেকে 30 পর্যন্ত, আমরা 30 পর্যন্ত যাওয়ার দরকার নেই, কারণ কি আমাদের এইখানে ভ্যালু আছে সর্বোচ্চ কত, দেখেন তো 8 আছে না। তাহলে আমরা 8-এর মধ্যে গেলে আমরা একটা একটা বার তৈরি করতে পারবো। তাহলে এইখান থেকে আমাকে 5 থেকে 50 পর্যন্ত যেতে হবে। দেখেন, তাই আমরা এখান থেকে নিয়েছি কিভাবে। দেখেন, প্রথম অবস্থায় এখানে কত আসছে, এই যে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এটা এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ কত থাকে, তাহলে ওয়াই অক্ষ এই যে এটাকে শূন্য বিবেচনা করছে, কিন্তু এটা আসলে শূন্য না। এখানে দেখেন এই জায়গায়, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি কিভাবে, দেখেন শূন্য থেকে এইখানে 8 পর্যন্ত। তাহলে এই যে অংশ এখানে, এই অংশে বলেন তো ভ্যালু কত করে ধরা হয়েছে, বলতে পারবেন? এই এক একটা ঘরের ভ্যালু কত করে ধরা হয়েছে? এইখান থেকে মোট ভ্যালু কত? 2 করে। হ্যাঁ হ্যাঁ, 2 করে না, দেখেন এখান থেকে এই পর্যন্ত কত, 5টা ঘর না? হ্যাঁ। 5টা ঘরের ভ্যালুকে 2 ধরছে। তাহলে কত, আড়াইটা ঘরের ভ্যালু 1 করে ধরছে কিন্তু, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? না ভাই, জি আর ভাইয়া। একটু বল। বোঝেননি? দেখেন, এক, তাহলে এখান থেকে শূন্য, শূন্য থেকে এক কোণ পর্যন্ত, এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত 2। তাহলে এই 3 কোণ পর্যন্ত, 3 পর্যন্ত হচ্ছে এই 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আর এটা 8। ঠিক আছে? এটা কেন ধরছে জানেন? এটা কেন ধরছে, এটা হচ্ছে 6 পর্যন্ত, যদি 8 পর্যন্ত ধরতো তাহলে এই পর্যন্ত এসে থেমে যেত। এই যে এটা হচ্ছে 5, 5, 10, তাহলে এই পর্যন্ত এসে থেমে যেত। এই কারণে এই ঘরটাকে একটু বারগুলোকে ভালোভাবে দেখানোর জন্য এই অংশটা করছে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, তাহলে এই যখন আমাদের অংশ ছিল, তখন আমরা যদি ক্যালকুলেশন দেখি, দেখেন প্রথম অবস্থায় আমরা একটু আগের পেজে একটু ফিরে যাই। আগের পেজে ফিরে গেলে আমাদের আর একটু বুঝতে সুবিধা হবে। আমরা দুই একটা একটু দেখে আসি। দেখেন, আমাদের ছিল 5 থেকে 10-এর মধ্যে 6টা, 10 থেকে 15-এর মধ্যে 3, 15 থেকে 20-এর মধ্যে 3, 20 থেকে 25-এর মধ্যে 6, 25 থেকে 30-এর মধ্যে নাই কিছু, 30 থেকে 35-এর মধ্যেও কিছু নাই, 35 থেকে 40 8, 45 থেকে 50 3, আর 45, সরি, 40 থেকে 45 3, আর 45 থেকে 50 1। আমরা দুই তিনটা একটু মনে রাখার চেষ্টা করি। তাহলে প্রথমে আছে 6 3 3 6, এতটুকু আমরা মনে রাখি, 6 3 3 6। আমরা যদি এতটুকু মনে রাখতে চাই, তাহলে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, আর 20 থেকে 25। তাহলে ভ্যালু কত, 6 3 3, এই 3 3 আবার 6। আমরা একটু দেখি। দেখেন, আমাদের কাছে প্রথম যে ভ্যালুটা ছিল কত, 5 থেকে 10, 5 থেকে 10, 5 থেকে 10-এর ভ্যালু আমরা কত দেখে আসছিলাম, 6। 3, সরি 6, তারপরে দুইটা 3, তারপরে আবার কত, 6। তাহলে দেখেন, আমাদের কাছে এই যে 6-এর মান এই পর্যন্ত, তাই দেখেন 6-এর মান এই পর্যন্ত, আমাদের এই যে বারটা এই পর্যন্ত আসছে, 6-এর ভ্যালু, সরি বেঁকে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 6-এর মান আসছিল। এরপরে ছিল 3, তাহলে 3 কত, এটা 2, এটা 4, তাহলে এর মাঝ বরাবর 3, এই যে মাঝ 3। তাহলে এইখানে দেখেন দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ আমার কত ছিল, 10 থেকে 15। এরপরে 15 থেকে 20-এর মানও কত, 3, অর্থাৎ ফ্রিকোয়েন্সি। পরবর্তী অংশে আবার কত, 6। দেখেন এই যে এই পর্যন্ত 6। ঠিক একইভাবে পরে দুইটা কি ছিল, শূন্য ছিল না?
তাহলে হুম। দুইটা শূন্য ছিল, দেখেন দুইটা শূন্য। এখানে কিন্তু এদেরকে এই জায়গায় দাগ টেনে দিছে শূন্য, অর্থাৎ এইখানেই ভ্যালু, এই যে শূন্য আমরা ধরছিলাম এখানে, তো এখানে শূন্য রয়েছে। পরেরটা ছিল 8, দেখেন এই যে এই পর্যন্ত চলে গেছে 8-এ। পরের অংশটা আমাদের কাছে ছিল এই যেটা দেওয়া আছে, পরের অংশটা হচ্ছে আবার তি 3, হ্যাঁ 3-এ ছিল, এই যে এই পর্যন্ত আসছে, 3-এ ছিল। তারপরেরটা ছিল আমাদের 1, এই যে 1 শেষ। আচ্ছা, আমি যে গতদিন হিস্টোগ্রাম শেখাইছিলাম, বলেন তো হিস্টোগ্রাম, সরি, হিস্টোগ্রাম শেখাইছিলাম, হিস্টোগ্রাম থেকে যদি মোড নির্ণয় করতে বলে তাহলে কি করতে হয় আমাদের, মনে আছে? সব থেকে বড় যেটা, হ্যাঁ, ওটার এই ডানে আর এই বামে দুই সাইডে দাগ টেনে দিতে হবে। মানে যে পর্যন্ত যুক্ত হয়েছে তারপরের ভ্যালুর সাথে, তাই তো? হ্যাঁ। দেখেন এই যে ঠিক সেভাবে করছি আমরা। এই পাশে অর্থাৎ এ পাশে আমাদের কিন্তু কি ছিল, শূন্য ছিল। তাই দেখেন একেবারে এইখান থেকে এই পর্যন্ত টানা হয়েছে, এই যে অংশটা এইখান থেকে নিয়ে। হ্যাঁ। আর তারপরেরটা কত ছিল, তারপরেরটা ছিল আমাদের 3, তাই দেখেন এই জায়গায়। তাই এইখান থেকে এই পর্যন্ত ক্রস করা হয়েছে, এরা মিলিত হয়েছে এইখানে। তাহলে এই জায়গাটা দেখেন এই নিচে টেনে নিয়ে আসা হয়েছে। এইটাই তাহলে আমাদের কি, আমাদের যে মোট ভ্যালু। তাহলে মোট ভ্যালু কত হচ্ছে, এ পাশে 35, এখানে 40। তাহলে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ভ্যালু কত করে ধরছিলাম, এক এক ঘরের মান। দুই, না না, এক করে। এক করে ধরছিলাম, হ্যাঁ। আমরা ভূমি অক্ষে এক করে ধরছিলাম, লম্ব অক্ষে আড়াই করে ধরছিলাম এক ঘরের মান। এই একটা অংশের মান আড়াই ঘর করে। তাহলে এই জায়গায় আমাদের দেখেন ক্যালকুলেশন করলে এখান থেকে সোজা দাগ টেনে দিয়ে আমরা এখানে লিখে দিয়েছি মোট 38। ঠিক ভাই আছে। এই বিষয়টা আমারে আর একবার একটু বুঝাই দিবেন, আমারে বারবার বের করে দিচ্ছে ক্লাস থেকে, মনে হয় নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা হ্যাঁ, আমি আবার এখানে জয়েন করলাম। ভাই কোন অংশটা আবার একটু বলেন আমাকে, প্রশ্নটা করেন কোন জায়গায় সমস্যা। এই যে ধরেন এইখানে এইভাবে আঁকানোর পরে লাস্টের এই দাগ টানার বিষয়টা। মোটটা, তাই তো? মোটটা হ্যাঁ। হচ্ছে সর্বোচ্চ বার যে থাকবে তাকে চিন্তা করেন। সর্বোচ্চ বার আমি সম্পূর্ণ ডিলিট করে দিই। আমাদের সর্বোচ্চ বার কত আছে এখানে মনে রাখতে হবে সব সময়। যদি কখনো আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল থেকে আমাদের যদি হিস্টোগ্রাম করতে বলে, এবং হিস্টোগ্রাম থেকে যদি কখনো মোড নির্ণয় করতে বলে, তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো সর্বোচ্চ বার কোনটা আছে আমার। তাহলে আমি দেখলাম সর্বোচ্চ বার আছে আমার এটা, এই অংশটা সর্বোচ্চ বার। এবং আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সর্বোচ্চ বারে আমাকে এটা ক্রসিং করে দাগ টানতে হবে, কিন্তু এই দাগটা কিভাবে হবে, সর্বোচ্চ বারের দুই পাশে দুইটা বার কোন জায়গায় স্থাপন হয়েছে দেখেন। এই পাশে ছিল আমার শূন্য, তাহলে এই পর্যন্ত ছিল এটা। আর এই অংশে ছিল আমাদের 3, এই পর্যন্ত ছিল। এই কারণে এই দুইটা অংশ ক্রসিং করে দাগ টানতে হবে, এই যে এই পর্যন্ত আর এই পর্যন্ত। এখন যদি আমাদের এরকম হয়, যেরকম না থাকে, যদি বলতো এইখানে আমাদের 6 আছে, তাহলে এই 6 পর্যন্ত এখানে থাকতো, তাহলে এই ক্রসিংটা এখানে আসতো, আর এই ক্রসিংটা এইখানে চলে যেত যে পর্যন্ত আছে। তাদের যেখানে সেট করবে সেই অংশটা থেকে আমাকে এই ভূমি অক্ষে নিয়ে আসতে হবে। তাহলে এরা সেট করছে কোথায়, এই অংশটাতে, এই যে এই অংশতে সেট করছে এইখান থেকে। তাহলে দেখেন এই দাগের উপর দিয়ে বরাবর আমরা টেনে নিয়ে আসছি। তাহলে এটা আমাদের মোট ভ্যালু। এই মোট ভ্যালু তাহলে এখানে কত, 35, 36, 37, এটা হচ্ছে 38, 39, 40। ঠিক আছে ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা মোড নির্ণয় করতে পারলাম। তাহলে মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে এখানে। তাহলে আমরা পরের পেজে যাচ্ছি। আচ্ছা, তার আগে একটু কথা আছে, আমাদেরকে এখানে স্কেল লিখতে হবে। গতদিন কিন্তু বলছিলাম স্কেল বাধ্যতামূলক, এটা লিখতেই হবে আপনাকে। দেখেন এখানে কি করছে, আমরা 1 x axis 1 স্কোয়ার 5/5, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু কত ধরছিলাম, এই অংশটা। পরের অংশে বলছে এইখানে এই যে অংশটা আছে 1 y axis 1 স্কোয়ার সমান, আমরা 1 স্কোয়ার, দেখেন আমরা এখানে দুইটা ঘর ছিল কিন্তু আমার এই জায়গায়, ভালো রাখবেন। ঘর কয়টা, এখানে দুইটা। দুই ভ্যালু ধরছিলাম আমরা কয়টা ঘরের জন্য, 5টা ঘরের জন্য। তাহলে একটা একটা ঘরের ভ্যালু কত, 2.5। 2 পয়েন্ট, এই যে অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে কতটুকু অংশ আছে, 0.4 আছে এই অংশটার মধ্যে। এই একটা ভ্যালুর মধ্যে 0.4 আছে, তাই দেখেন মনে রাখবেন সব সময় যে কয়টা ঘর, অর্থাৎ মোট যে কয়টা ঘর আছে স্কোয়ার, বর্গ স্কোয়ার, তাকে দিয়ে ভাগ করতে হবে কত আপনি ধরছেন তাকে। তাহলে এই 5টা বর্গ স্কোয়ারের মান আমি কত ধরছিলাম, 2। তাই দেখেন 2কে 5 দিয়ে ভাগ করা হয়েছে। আবার এখানে কি করছিলাম,
5টা বর্গ স্কোয়ারের মান আমি ধরছিলাম 5, তাই 5কে 5 দিয়ে ভাগ করা হয়েছে। এটা যদি 5কে আবার 2 দিয়ে ভাগ করতেন তাহলে কিন্তু আবার উল্টে যেত, আড়াই হয়ে যেত কিন্তু একটা একটা ঘরের ভ্যালু, অর্থাৎ বর্গ স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। আপনি যত ধরছেন, অর্থাৎ যে কয়টা মান ধরছেন সেটা হচ্ছে আগে তাকে ভাগ করতে হবে বর্গ স্কোয়ার সংখ্যা দ্বারা। তাহলে এই এক বর্গ স্কোয়ার, এইটুকের মধ্যে সবসময় 5টা ঘর থাকে বর্গ স্কোয়ার সংখ্যা দ্বারা। যদি এভাবে মনে করেন যেটা ঝামেলা মনে হচ্ছে, আপনি এইখান থেকে 8 ঘর ধরে নেবেন, নিয়ে অঙ্ক করবেন, কিন্তু 8 ধরলে করলে একেবারে ছোট হয়ে যায় গ্রাফটা। কিন্তু গ্রাফ করতে গেলে কিন্তু আবারও খেয়াল রাখতে হয় গ্রাফ আসলে কোনটার সাথে কোনটা মিশছে সেটা কিন্তু দেখে গ্রাফ করতে হয়। আপনাকে হয়তো বা পরীক্ষার হলে গেলেন, আপনার একটা ছোট গ্রাফ দিল, সেখানে কিন্তু অবশ্যই আপনি দেখে করবেন যে ভ্যালু মিলছে কিনা। না হলে স্যারদের কাছে আবার চাবেন, দিয়ে দেবে আপনার গ্রাফ। আচ্ছা, তাহলে এখানে আমাদের মনে হয় কারো কোনো প্রশ্ন নাই, আমরা পরের অঙ্কটাতে যাব। কিন্তু পরের অঙ্কটা কি, আমরা একটু অঙ্ক দেখে আসি। অঙ্ক করছিলাম ভাইয়া আমরা। এই অঙ্কে একটু স্ক্রিনশট নিতাম। নেবেন? আচ্ছা নেন, 1 মিনিট, প্রথম পেজে যাই। এটা তো দ্বিতীয় পেজ। হ্যাঁ, এখান থেকে শুরু, নেন। হ্যাঁ ভাইয়া নিছি। আচ্ছা, আরেক পেজ আছে, এই যে। আপনারা খাতায় কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কগুলোকে উঠায় রাখবেন, হয়েছে? তাহলে আমরা জি পরবর্তী। ভাইয়া। আচ্ছা, এই যে ফ্রম দা গিভেন, ফ্রম দা গ্রাফ পেপার মোড ইজ 38, এটা কিন্তু লেখা আছে, এটা কিন্তু দেখাই দিতে হয়। আচ্ছা, এখানে দেখেন পরের যে অঙ্কটা আছে, আমরা পলিগন কার্ভ একটু পরে দেখি, আমরা এটা দেখি, পাই চার্টটা দেখি। আচ্ছা, পাই চার্ট। আমাদের এখন কি বলছে? পাই চার্ট। এখন এই পাই চার্ট কি, দেখেন। আমরা 7 নাম্বার অঙ্কে দেখছি, 7 নাম্বার অঙ্ক, ড্র এ ফ্রিকোয়েন্সি, সরি 7 নাম্বার না, 8 নাম্বার অঙ্ক। এই যে, খেয়াল করবেন আমাদের কাছে 8 নাম্বার অঙ্কটা কি বলছে। বলছে ড্র এ পাই চার্ট ফ্রম দ্য গিভেন ডাটায়। পাই চার্ট হচ্ছে গ্রাফিক্যাল উপস্থাপনা, এক কথায়। আপনাকে কি দেওয়া আছে? কিছু কস্টের তথ্য দেওয়া আছে, ম্যাটেরিয়ালস দেওয়া আছে, লেবার দেওয়া আছে, ডিরেক্ট ম্যানুফ্যাকচার দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, আর মেসলেনিয়াস এক্সপেন্স দেওয়া আছে। বেশ কয়েকটা তথ্য দেওয়া আছে। তাহলে খরচ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা খরচ দেওয়া আছে। এই 5টা খরচের উপরে আপনাকে একটা চার্ট তৈরি করতে হবে। তাহলে এই 5টা খরচকে আমরা একটু যদি মনে রাখি, আমরা দেখেন অঙ্কটা কিভাবে করতে হবে। প্রথম অবস্থায় খেয়াল করেন কি বলছে। বলছে টেবিল ফর ক্যালকুলেশন, নেম অফ এক্সপেন্সেস, অ্যামাউন্ট, আর অ্যাঙ্গেল অফ ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডিগ্রিটা আমরা একটু পরে বুঝি। দেখেন, ম্যাটেরিয়ালস আছে 500, লেবার আছে 300, ডিরেক্ট ম্যানুফ্যাকচার আছে 100, ফ্যাক্টরি ওভারহেড আছে 150, মিসলেনিয়াস এক্সপেন্স আছে 550। এই টোটাল অংশটাকে যোগ করে আসছে কত? 1600। এখন ডিগ্রি অফ অ্যাঙ্গেল, আমরা যদি পাই চার্ট বলতে আমরা বলছি বৃত্তাকার উপস্থাপনা, তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত? 360 ডিগ্রি না? এতটুকু তো আমরা জানি। তাহলে এই 360 ডিগ্রি যদি সম্পূর্ণটা হয়, আর আমি যদি এই খরচটাকে যদি 360-এর মধ্যে কনভার্ট করতে চাই, তাহলে আমরা এই 360 ডিগ্রি আমাকে ভাগফলকে গুণ করতে হবে। দেখেন, তাহলে এই 500, মোট খরচ কত? 1600। তাহলে 500 ভাগ 1600 গুণ 360, তাহলে 112.5 ডিগ্রি। 300 ভাগ 1600 ইন্টু 360 ডিগ্রি, 67.7 ডিগ্রি। তারপরে 100/1600, 360 গুণ 22.5 ডিগ্রি। 115/100, এই 1600 গুণ 360, 33.75 ডিগ্রি। 550/1600 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 123.75 ডিগ্রি। এই সম্পূর্ণটা যোগ করলে কিন্তু আপনার 360 ডিগ্রি হতে হবে, না হলে কিন্তু আপনার এই অঙ্ক হবে না। বিষয়টা কি বুঝতে পারলেন? ভাই বুঝতে পারছি, কিন্তু আঁকানোটা তো খুবই কঠিন মনে হচ্ছে। আঁকানো কঠিন? আর আঁকানো কঠিন না ভাই, কঠিন না, কিছুই কঠিন না। আচ্ছা, তাহলে এইটুকু আমরা যদি বুঝতে পারি, এবার আমাদের আঁকানো আরো সহজ করে দিচ্ছি। দেখেন, আঁকানো সহজ, কোনো কঠিন নাই। দেখেন আমাদের কাছে পাই চার্ট, পাই চার্ট করতে গেলে চাঁদা লাগবে। হ্যাঁ, চাঁদা আপনি ধরেন সাপোজ এই একটা বৃত্ত, আপনি এই বৃত্তকে চিন্তা করেন। এই বৃত্তকে যদি, আচ্ছা একটু ছোট করে দেই, না হলে আমাদের উপরের অংশটা দেখতে পাচ্ছি না আমরা, তাহলে আমাদের সমস্যা হবে। দেখেন, এই হচ্ছে আমাদের বৃত্ত, এটাকে আমি ধরে নিচ্ছি এটা আমাদের বৃত্ত। এই বৃত্তকে, বৃত্তটা একটু ভালো করে আঁকি, বৃত্তটা এমন বৃত্ত হয়েছে, বৃত্ত হয়নি, যাই হোক, যা হোক একটা হইলো।
এখানে দেখেন এটা আমাদের কেন্দ্রবিন্দু। প্রথমে আমি একটা একটা দাগকে সিলেক্ট করে নেব। এই যে একটা দাগ সিলেক্ট করে নিলাম। একটা দাগ যদি সিলেক্ট করে নেই, এটা কি আমার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো এটাকে আমি। এইভাবে ধরে আমাকে হয় ডান দিকে ঘুরতে হবে, নতুবা বাম দিকে ঘুরতে হবে। যেদিকে ঘুরবো আমি একদিকে ঘুরবো। তাহলে প্রথম যে অংশটা দেখেন তো, এই জায়গার কস্টটা দেখেন তো কি আছে, ম্যাটেরিয়ালস দেওয়া আছে। ম্যাটেরিয়ালসের ডিগ্রি কত? 112.5 ডিগ্রি। এখন আপনি এটাকে কেন্দ্র ধরে, এটাকে কেন্দ্র ধরে আপনি এর উপরে চাঁদাটাকে বসাবেন। এইভাবে এই আনুভূমিকে বসাবেন ভূমিতে। বসালে দেখবেন এইখান থেকে শূন্য থেকে এইভাবে ডিগ্রি 112 ডিগ্রি পর্যন্ত এটা আসে, কারণ এটা 90 ডিগ্রি না? এতটুকু একটা বোঝেন, দেখেন আরগুলো সব বুঝবেন। এটা কি 90 ডিগ্রি এইখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে 112 ডিগ্রি 90-এর থেকে বেশি। তাহলে দেখেন তো এটা 112 ডিগ্রি। এইখানে এসে কত হয়েছে তাহলে এই অংশটা? 112.5। যা আসবে সেভাবে দিতে হবে, না হলে কিন্তু আবার ওই মিলাতে পারবেন না পরে যে এটা 112.5 ডিগ্রি, 112.5। এবার কি করব? আবার ঠিক যেখানে যে মিল ছিল এই জায়গায় 112 ডিগ্রি হয়েছে। তাহলে এই অংশে ভূমি বিবেচনা করে, অর্থাৎ খাতাটাকে আমাকে ঘুরাতে হবে। খাতাটাকে আমাকে কি করতে হবে? ঘুরাতে হবে। তাহলে এই জায়গায় আবার 112 ডিগ্রি ধরবো, 100 ডিগ্রি, এই 0 ডিগ্রিকে ধরবো। ধরে আবার এই দিকে আমি কত আসবো, পরের ভ্যালুটা কত আমাদের দেখেন তো, 67.5 না? 67.5 ডিগ্রি। হ্যাঁ। তাহলে ওই 67.5 ডিগ্রি আবার এই পর্যন্ত আসবো। পরের অংশে এইবার আবার এটা ভূমি হবে আমার। এই ভূমির পরে আমার আবার কত ডিগ্রি হবে? 22.5। দেখেন এটা হচ্ছে 22.5। এইভাবে ঘুরে আসবো। তারপরে আবার তারপরে একটা কত, 33.75। এটা আবার আমরা এটাকে ভূমি ধরবো তখন। ভূমি ধরে এখানে আসবে 33.75। পরের অংশে দেখেন 123.75। এটা আবার দেখেন অনেক বড় আছে, 90 ডিগ্রির বেশি। তাহলে এটা হবে এই অংশটা। দেখেন আমি একটু উপরে নিয়ে যাই, এটাকে দেখা যাচ্ছে না। এই যে ঘুরতে থাকবেন যে কোনো একভাবে, হয় ডান দিকে, ডান থেকে বাম দিকে, অথবা বাম থেকে ডান দিকে, দুদিকে যাবেন না। ঠিক আছে? হয় ডান থেকে বাম, নতুবা বাম থেকে ডান। আপনি এগুলো ভ্যালুকে উলট পালট হলেও কোনো সমস্যা নেই, আপনার সব কয়টা ভ্যালু থাকলে হচ্ছে। কিন্তু সব কয়টা ভ্যালুকে যদি আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন এর মাধ্যমে, চাঁদার মাধ্যমে, তাহলে আপনি পারবেন। নতুবা মেলবে না, মিলাতে পারবেন না। ধরে নেন এটা ওই 112, এটা 167, আপনি উলট পালট করে ফেললেন, ধরেন কম বেশি করলেন। কম বেশি করলে এই জায়গায় এসে লাস্টে এই 123 ডিগ্রির এটা থাকবে না, এটা কম বেশি হয়ে যাবে। আপনি যেটা কম বেশি করবেন সেটা কম বেশি হয়ে যাবে। কারণ এই অংশটা যোগ করলে আপনার কত, 360। তাহলে এইগুলাকে যোগ করলেও 360 হবে। ঠিক আছে? এই হচ্ছে পাই চার্ট। মেন সমস্যা তো পয়েন্টের পরের ওইটা মিলানো। হ্যাঁ, হ্যাঁ। পয়েন্টের পরের ওইটা চাঁদা দিয়ে মিলানো, এটাই আর কি মেন ওই একটু সমস্যা সামান্য ওইখানে। কম বেশি হলে ভাই অসুবিধা হয় না, স্যাররা এখানে তো চাঁদা বসায় দেখবে না, বুঝছেন? আপনি ক্যালকুলেশনের ফলটা এখানে লিখবেন। সামান্য একটু কম বেশি হোক, ওই একের মধ্যে থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পরেরটা আবার যেন এরকম করবেন না, সাপোজ আমি ক্যালকুলেশন করতে করতে লাস্টে ধরেন এক এক কম বেশি হয়েছে, আমি এক কম বেশি করবে যায় কিচ্ছু করবো না। ওটাকেই ওই রেখে দেবো, ওই ডিগ্রি রেখে দেবো। যে ডিগ্রি বলছে এই জায়গায়, এই তো 123.75, এই 23.75 আমি লিখে রাখবো। ঠিক আছে? কম বেশি যাই হোক, সামান্য একটু। তাহলে কি করা যাবে? জি ভাই, ভাইয়া। এটা স্ক্রিনশট নেন, দুইটা বাসার কাজ দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এখানে আমাদের আর ইয়ে নাই, ওই পাই চার্ট নাই। পাই চার্টটা ওটাই করবেন। আর এই 7 নাম্বার যে অংশটা আছে না, দেখেন কি বলছে, ড্র এ ফ্রিকোয়েন্সি কার্ভ। ও এ সেম অঙ্ক নাকি? ও সেম অঙ্ক, এটা করা লাগবে না। এখান থেকে দেওয়ার মতো আর অঙ্ক নাই বাসার কাজ আমার। আপনি ওই দুইটা অঙ্ককেই বাসার কাজ করবেন, ঠিক আছে? বাসায় করবেন ওটাকে, ওই দুইটাকে আবার। ঠিক আছে? আচ্ছা, না দরকার নেই এটা। এই যে অংশটা 1 নাম্বারটা, 1 নাম্বারটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করবেন এবং হিস্টোগ্রাম করবেন, মোড নির্ণয় করবেন। 1 নাম্বার অঙ্কটা, 1 নাম্বার অঙ্কটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করবেন, মোড নির্ণয় করবেন এবং হিস্টোগ্রাম করবেন। ঠিক আছে? এই অঙ্কটা থেকে। ঠিক আছে তাহলে, কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, ভালো না ভাইয়া। থাকবেন আপনারা।